আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 19শে নভেম্বর 2024 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আজও অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজও মার্কেটের সূচকের পতন হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিএসসি প্রধান বা এক সূচক 57 পয়েন্টের হ্রাস পেয়ে অবস্থান করছে 5242 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 20 পয়েন্টের হ্রাস পেয়ে অবস্থান করছে 1942 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 17 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1153 পয়েন্টে। আজ ডিএসসিতে 514 কোটি 85 লাখ টাকা শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসের লেনদেন ছিল 505 কোটি 97 লাখ টাকা। আজ ডিএসসিতে লেনদেন হওয়া 388টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে 75টির, দাম কমেছে 268টির এবং দাম অপরিবর্তিত ছিল 45টি কোম্পানির। তো যাই হোক, আজও দেখা যাচ্ছে যে তিনটি সূচকে আবার সূচকের পতন হয়েছে, তবে লেনদেনের পরিমাণ সামান্য পরিমাণে বেড়েছে। যাই হোক, এভাবে পরপর প্রতিনিয়ত সূচকের পরিমাণ কমার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীরা আমি মনে করি যে খুবই হতাশ এবং আশাহত। এভাবে আসলে মার্কেট চলতে পারে না। আমি মনে করি মার্কেটের জন্য কার্যত ভালো পদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরি। এখন যদি আমরা আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মুভার্স দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সুযোগ বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা কারা, তারা হলো অলিম্পিক, যমুনা ব্যাংক, জিপি ফাইন ফুডস, শাহজালাল ইসলামী ব্যাংক, এমআরওএল, সিটি ব্যাংক, এমজেএল, বিডি, প্রভাতী ইন্স্যুরেন্স এবং মার্কেন্টাইল ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অলিম্পিক এবং যমুনা ব্যাংক 2 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি এবং বাকি সবাই 1 পয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। সেক্ষেত্রে অলিম্পিক 154 টাকা 70 পয়সা থেকে 118 টাকা 60 পয়সা, যমুনা ব্যাংক 18 টাকা 70 পয়সা থেকে 19 টাকা 70 পয়সা, জিপি 318 টাকা 80 পয়সা থেকে 320 টাকা 40 পয়সা, ফাইন ফুডস 184 টাকা থেকে 199 টাকা 30 পয়সা, শাহজালাল ইসলামী ব্যাংক 17 টাকা 80 পয়সা থেকে 18 টাকা, এমআরওএল 25 টাকা 40 পয়সা থেকে 27 টাকা 90 পয়সা, সিটি ব্যাংক 21 টাকা 70 পয়সা থেকে 21 টাকা 80 পয়সা, এমজেএল, বিডি 94 টাকা থেকে 95 টাকা, প্রভাতী ইন্স্যুরেন্স 33 টাকা 20 পয়সা থেকে 36 টাকা 10 পয়সা, মার্কেন্টাইল ব্যাংক 10 টাকা থেকে 10 টাকা 10 পয়সা লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকের মার্কেট রেগাস বা সূচক রাশির অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, রেনেটা স্কয়ার ফার্মা, আল আরাফা ইসলামী ব্যাংক, ওরিয়ন ফার্মা, লাফার সোলসিম, পূবালী ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক একাই 17 পয়েন্টের মতো, অপরদিকে বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা 3 পয়েন্টের বেশি, রেনেটা 2 পয়েন্টের মতো এবং বাকি সবাই 1 পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে। সাথে ইসলামী ব্যাংক 55 টাকা 10 পয়সা থেকে 52 টাকা 60 পয়সা, বিকন ফার্মাতে 130 টাকা থেকে 123 টাকা 70 পয়সা, ব্র্যাক ব্যাংক 50 টাকা 30 পয়সা থেকে 49 টাকা 50 পয়সা, বেক্স ফার্মা 86 টাকা 90 পয়সা থেকে 84 টাকা 50 পয়সা, রেনেটা 652 টাকা 20 পয়সা থেকে 641 টাকা, স্কয়ার ফার্মা 221 টাকা 70 পয়সা থেকে 221 টাকা, আরাফা ইসলামী ব্যাংক 19 টাকা 70 পয়সা থেকে 19 টাকা 30 পয়সা, ওরিয়ন ফার্মা 41 টাকা 10 পয়সা থেকে 38 টাকা 90 পয়সা, লাফার সোলসিম 55 টাকা 20 পয়সা থেকে 54 টাকা 40 পয়সা এবং পূবালী ব্যাংক 28 টাকা থেকে 27 টাকা 60 পয়সা লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে এমআরওএল, ন্যাশনাল ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, গোল্ডেন সন ট্রাস্ট, ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, শাইনপুকুর সিরামিক্স, এফএক্স ফুডস এবং যমুনা ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এমআরওএল এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স তারা মূলত অলটেট হয়েছে, অপরদিকে প্রভাতী ইন্স্যুরেন্স, ফাইন ফুডস 8% মতো, গোল্ডেন সন 7% এবং বাকি সবাই 6 থেকে 5% কাছাকাছি মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্য শেখার ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশি শীর্ষে ছিল সোনালী আঁশ, কেপিসিএল, জিল বাংলা, নাভানা সিএনজি, শ্যাম্পুর সুগার, অগ্নি সিস্টেম, ইউপিজি ডিসিএল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, এমএল ডাইং এবং মনোস্পুল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সোনালী আঁশ প্রায় 11% মতো, কেপিসিএল নেগেটিভ ভোল্টেজ হয়েছে, জিল বাংলা 8% মতো, নাভানা সিএনজি 7% এবং বাকি সবাই 6 থেকে 5% কাছাকাছি মূল্যের পতন হয়েছে। এখন যদি আমরা আজকে দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল ফাইন ফুড, সোনালী আর যমুনা ব্যাংক, ইসলামী ব্যাংক, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অগ্নি সিস্টেম, সাপোর্ট, বেক্স ফার্মা, সিটি, জেনারেল ইন্স্যুরেন্স এবং জিপি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফাইন ফুডস একাই 21 কোটি টাকার মতো, সোনালী 17 কোটি টাকার মতো, যমুনা ব্যাংক 15 কোটি টাকার মতো, ইসলামী ব্যাংক 14 কোটি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 12 কোটি, অগ্নি সিস্টেম 11 কোটি, সাপোর্ট 10 কোটি টাকা এবং বাকি সবাই 9 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকে দিনে ভলিউমের শীর্ষে কারা ছিল তা দেখে, তাহলে দেখা যাবে যে আজকে ভলিউমের শীর্ষে চলে এসেছে যমুনা ব্যাংক, তারপর রয়েছে অগ্নি সিস্টেম, সাপোর্ট, ফেকডিল, গোল্ডেন সন, এনআরবি ব্যাংক, আইপিসি ব্যাংক, এসআইবিএল, ইসলামী ব্যাংক এবং আফতাব অটোমোবাইল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যমুনা ব্যাংক আজকে মোটামুটি 77,15,000 মতো শেয়ার লেনদেন হয়েছে, অপরদিকে অগ্নি সিস্টেম 43 লাখের মতো, সাপোর্ট 42 লাখের মতো এবং বাকি সবাই 35 লাখ থেকে 24 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে যেহেতু হিউজ পরিমাণ সূচকের পতন হয়েছে, অধিকাংশ সেক্টরে খারাপ করেছে। ভালো কথা যদি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন
ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলেনিয়াস সেক্টর, সিরামিক সেক্টর এবং টেলিকমিউনিকেশন এগুলো মোটামুটি ভালো করেছে এবং বাকি সবাই খারাপ করেছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে জুট সেক্টর খুবই খারাপ করেছে। অপরদিকে ট্রাভেল অ্যান্ড লেজার, ফার্মা সেক্টর, আইটি সেক্টরও মোটামুটি খারাপ করেছে, পেপার অ্যান্ড প্রিন্টিংও খারাপ করেছে, টেক্সটাইলও খারাপ করেছে এবং বাকি সবাই মোটামুটি খারাপ করেছে। এখন যদি আমি আজকের দিনে কিছু ডিক্লারেশন দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে আইবিবিএল সেকেন্ড পারপিচুয়াল বন্ড তার মতো 9.5% মতো ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং তাদের রেকর্ডের 17 ডিসেম্বর 2024। সোনালিয়াস 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাদের ইপিএস 2 টাকা 23 পয়সা, নেট অ্যাসেট ভ্যালু 61 টাকা 80 পয়সা, তাদের রেকর্ডেড 9 ডিসেম্বর 2024। অপরদিকে প্রিমিয়ার লিজিং তারা 0% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাদের ইপিএস -28 টাকা বেশি, অপরদিকে নেট অ্যাসেট ভ্যালু -46 টাকা 79 পয়সা। তো যাই হোক, প্রিমিয়ার লিজিং এর খুবই খারাপ অবস্থা। এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। 3 দিনে বিনিয়োগকারীদের লোকসান দাঁড়িয়েছে 8,000 কোটি টাকা। তো কি বলা আছে যে নিয়ন্ত্রণ সংস্থা নানা উদ্যোগের পরেও স্থিতিশীলতায় ফিরছে না দেশের শেয়ার বাজার, কোনোভাবে থামছে না শেয়ার বাজারের অস্থিরতা। আগের সপ্তাহে 3 দিন শেয়ার বাজার ইতিবাচক থাকলেও চলতি সপ্তাহে লেনদেন হওয়া 3 কর্মদিবসে পতন হয়েছে শেয়ার বাজারে। এতে করে ওই 3 দিনের পতনে বিনিয়োগকারীদের লোকসান দাঁড়িয়েছে 8,000 কোটি টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায় সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার লেনদেন শুরুর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ছিল 6,74,678 কোটি 94,90,000 টাকা। মঙ্গলবার লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে 6,66,684 কোটি 38,61,000 টাকা। এতে দেখা যায় গত 3 দিনে বাজার মূলধন কমেছে 7,994 কোটি 56,29,000 টাকা। এই পরিমাণ টাকায় বিনিয়োগকারীদের লোকসান হয়েছে 3 দিনে। বিশ্লেষকরা বলছেন নিয়ন্ত্রণ সংস্থা বিভিন্নভাবে বাজারকে স্থিতিশীল করার চেষ্টা করছে, তবে কেন বাজার স্থিতিশীল হচ্ছে না তা খুঁজে বের করতে হবে। বাজারকে অস্থিতিশীল রাখতে কেউ কোনোভাবে জড়িত কিনা তা অবশ্যই তদন্ত করে দেখা উচিত। যদি কেউ বাজারকে অস্থিরতার দিকে ঠেলে দিতে কাজ করে তা বের করে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে, যাতে নতুন করে কেউ কারসাজি বা অনিয়মের সাথে জড়িত না হতে পারে। তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে বাজার আসলে যেভাবে কৃত্রিম সেল প্রেসারের মাধ্যমে বাজারকে প্রতিনিয়ত অস্থির করার চেষ্টা করা হচ্ছে, এটা প্রতিরোধ না করা গেলে বাজার এভাবে প্রতিনিয়ত কখনো বাড়বে আবার কখনো কমবে। এভাবে দেখা যাচ্ছে মার্কেটের কোনো স্থায়ী উন্নয়ন করা সম্ভব হবে না। তাই আমি মনে করি এটা অবশ্যই প্রতিরোধ করা উচিত, তাহলে বাজারকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে। তো দেখা যাক কি হয়। এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। বেক্সিমকোকে নতুন করে টাকা দেবে না জনতা ব্যাংক। তো কি বলা আছে যে বেক্সিমকো গ্রুপের শ্রমিক কর্মচারীদের অক্টোবর মাসের বেতন ভাতা পরিশোধের জন্য রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের কাছে 60 কোটি টাকা ঋণ সহ ফান্ডেড ও নন ফান্ডেড সুবিধা চেয়েছিল আলোচিত প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ। কিন্তু বেক্সিমকো গ্রুপের সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে জনতা ব্যাংক। জনতা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ফজলুর রহমান বেক্সিমকো গ্রুপকে ঋণ না দেওয়ার সিদ্ধান্তের কথা অর্থ মন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছেন। চিঠিতে ব্যাংকটির চেয়ারম্যান সাবেক সচিব ফজলুর রহমান বলছেন, নতুনভাবে অর্থায়ন করলে যে ঝুঁকি তৈরি হবে তা বহন করার পরিস্থিতি বর্তমানে জনতা ব্যাংকের নেই। এর আগে গত 4 নভেম্বর বকেয়া বেতনের জন্য শ্রমিক কর্মচারীদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ব্যাংকটির কাছে ঋণের জন্য আবেদন করেছিল বেক্সিমকো। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান জুলাই বিদ্রোহের সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকা বিভিন্ন অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন। থেকে বকেয়া বেতন ভাতার দাবিতে আন্দোলন করেছেন তার মালিকানাধীন গ্রুপটির শ্রমিকরা। অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদারকে গত 14 নভেম্বরে লেখা চিঠিতে জনতা ব্যাংকের চেয়ারম্যান জানিয়েছে বেক্সিমকো গ্রুপের 28টি প্রতিষ্ঠানের কাছে জনতা ব্যাংকের পাওনা 23,407 কোটি টাকা, যার বড় অংশই ক্ষতিজনক মানে শ্রেণীকৃত এবং বাকিটা ওভারডিউ অবস্থায় রয়েছে। জনতা ব্যাংকের চেয়ারম্যান লিখেছেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী কোনো খেলাপি গ্রাহককে ঋণ দেওয়ার সুযোগ নেই। গত 12 নভেম্বর পর্যন্ত বেক্সিমকো গ্রুপের জন্য রপ্তানি মূল্য হিসাবে 90.65 কোটি টাকা প্রত্যাবাসিত হয়েছে, যার বিপরীতে গ্রুপটি ব্যাংকিং ক্রেডিট ও বিবিএলসি বাবদ 81.58 কোটি টাকা অগ্রিম নিয়েছে। বাকিটা সার্ভিস চার্জ ও বেক্সিমকো গ্রুপের অন্যান্য খেলাপি দায়ের সঙ্গে সমন্বয় করবে জনতা ব্যাংক। তো যাই হোক, রাজনৈতিক সংকট বটে আমার মনে হয়, তো এটা রাজনৈতিকভাবে আসলে সমাধান করা উচিত, যাতে করে সাধারণ যে কর্মচারী রয়েছে তারা ক্ষতিগ্রস্ত না হয়। তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। ব্লকে 8 কোম্পানির বড় লেনদেন। তো কি বলা আছে, সবচেয়ে তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 27টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। সব প্রতিষ্ঠানের মোট 14,29,13,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 8 প্রতিষ্ঠানের শেয়ার। তো এরা কারা? এরা হলো বিসিএসআর, আল আরফা ইসলামী ব্যাংক, ফাইন ফুডস, মিডল্যান্ড ব্যাংক, বেক্সিমকো, ইস্টার্ন ব্যাংক, পূবালী ব্যাংক এবং সি অ্যান্ড টেক্সটাইল লিমিটেড। আজ এই 8 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 11,78,00,000 টাকারও বেশি। তো যাই হোক, আপনারা এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে খোঁজখবর রাখতে পারেন, প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন, তবে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করবেন। আজকের মতো ভিডিও বাড়াবো না, আজকের মতো এখানে বিদায় নেব। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।